নবম শ্রেণীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থী, আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মিল্টন মোড়ল, প্রভাষক কৃষি শিক্ষা, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজকে কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোর ভিতরে রয়েছে যে কৃষি শিক্ষা কি, তারপরে জানবো ফসল কি, এবং ফসল নির্বাচন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতে আজকে আমরা জানবো যে কৃষি শিক্ষা কি। কৃষি শিক্ষা হচ্ছে, কৃষি শিক্ষার শব্দটি হচ্ছে এগ্রিকালচার, ইংরেজিতে বলা হয়। এই যে এগ্রিকালচার যে শব্দটি, এগ্রিকালচার শব্দটি এসেছে দুটি আহ ল্যাটিন শব্দ থেকে, এগার এবং কালচুরা থেকে। এগার হচ্ছে ভূমি এবং কালচুরা হচ্ছে চাষাবাদ করা। তার মানে এগ্রিকালচার শব্দটি দ্বারায় ভূমি চাষাবাদ বা জমি চাষাবাদ করা, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে। প্রাকৃতিক সম্পদ কোনগুলা? বাতাস, পানি, মাটি, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই যে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন, উন্নয়ন, বাজারজাতকরণ, প্রক্রিয়াকরণ, এই যে প্রক্রিয়া, এগুলি হচ্ছে কি সামগ্রিকভাবে এগুলোকে বলা হয় কৃষি শিক্ষা। এই কৃষি শিক্ষার আর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন পশুপালন, মাঠ ফসল, উদ্যান ফসল, বনায়ন, এরকম অনেকগুলো ক্ষেত্র রয়েছে। তা আমরা এক এক করে সব ক্ষেত্রগুলো আলোচনা করবো, তবে আজকের এই প্রথম ক্লাসে সব বিষয় ডিটেলস আলোচনা করা সম্ভব নয়। তো এর জন্য আজকে আমরা শুরুতে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এখন ফসল কি। কৃষকরা যে মাঠে যে ফসল ফলায়, সেই যে ফসল, সেই ফসলগুলা আহ দুইটি ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে মাঠ ফসল এবং উদ্যান ফসল। মাঠ ফসল হচ্ছে বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ করা হয়, এবং আহ উদ্যান ফসল হচ্ছে এটা অল্প পরিসরে এবং তুলনামূলকভাবে উঁচু জমিতে এই ফসলগুলা চাষ করা হয়। উদ্যান ফসলের ভিতর রয়েছে যেমন ফুল, ফল, শাকসবজি এগুলা। এবং মাঠ ফসলের ভিতর রয়েছে ধান, গম, ভুট্টা, এই জাতীয় যেসব ফসল রয়েছে এগুলো হচ্ছে মাঠ ফসল। তো ফসল আমরা তাদেরকে বলবো যাদের অর্থনৈতিক গুরুত্ব থাকবে এবং চাহিদা থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই কৃষি শিক্ষার জানতে হলে আর যে বিষয়গুলো জানতে হবে তার ভিতর রয়েছে যে ফসলের মৌসুম কি। পুরো বছরটাকে দুটি মৌসুমে ভাগ করা হয়, সেটা হচ্ছে খরিফ এবং রবি মৌসুম। আহ খরিফ হচ্ছে 6 মাস এবং রবি হচ্ছে 6 মাস। এবং এই যে রবি মৌসুম 6 মাস, এটা আহ শুরু হবে অক্টোবরের 16 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত, এবং মার্চ মাসের 16 তারিখ থেকে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে খরিফ সিজন। কিন্তু এই খরিফ সিজনটাকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, খরিফ 1 এবং খরিফ 2। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো আমরা। সেই প্রথম পরিচ্ছেদ হচ্ছে ফসল নির্বাচন। প্রথম অধ্যায় হচ্ছে কৃষি প্রযুক্তি। এই কৃষি প্রযুক্তির ভিতরে কয়েকটা পরিচ্ছেদ রয়েছে। সে প্রথম পরিচ্ছেদ হচ্ছে ফসল নির্বাচন। প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি। এটা প্রথম পরিচ্ছেদ হচ্ছে ফসল নির্বাচন। মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। আমরা যদি একটু কৃষকের মাঠে যদি একটু খেয়াল করি, তাহলে দেখা যাবে যে এক এক ধরনের মাটিতে এক এক ধরনের ফসল ফলে। কোন ফসল হয়, যেমন আহ যদি বলা হয় আলু, আলু কিন্তু এঁটেল মাটিতে ভালো হয় না, এটা বালি মাটিতে ভালো হয়। আবার ধান, এটা কিন্তু বেলে মাটিতে ভালো হয় না। এরকম বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল
চাষাবাদ করা হয়। এর জন্য কোন এলাকার মাটি কোন প্রকৃতির, এই প্রকৃতি জানার পর আমাদের কিন্তু ফসল নির্বাচন করা জরুরি। তো এখানে বলা হচ্ছে মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। হ্যাঁ, মাটি থেকে উদ্ভিদ কি করে তার প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদান কিন্তু মাটি থেকে গ্রহণ করে থাকে। সব মাটিতে সব ফসল জন্মায় না। আমি শুরুতে যেটা বললাম যে এক এক ধরনের মাটিতে এক এক ধরনের ফসল ফলায়। ফলে কোনো মাটিতে হয় যেমন ধান হয়, যেটা বললাম যে কাদা মাটিতে। আবার আহ আলু বললাম যে এটা হয় বেলে মাটিতে। এরকম সব মাটিতে সব ফসল জন্মায় না, বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের ফসলের মাটির দরকার হয়। ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটি পছন্দ করে, অপরদিকে বাদাম বেলে বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে। তবে বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মায়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও কর্ষণযোগ্য। মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি ঝটপট বলে থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙলের ফলা পৌঁছে যা ফসল উৎপাদনের উপযোগী তাই মাটি। অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। এটা কিন্তু তোমাদের প্রায় পরীক্ষায় কিন্তু নৈর্ব্যক্তিক আসবে যে কৃষকের ভাষায় কত থেকে কত সেন্টিমিটার আর গভীর স্তরকে মাটি বলা হয়। সেটা হচ্ছে কি 15 থেকে 18 সেন্টিমিটার। এবার আমরা জানবো যে ধান উপযোগী মাটির বৈশিষ্ট্য, অর্থাৎ ধান কোন মাটিতে ভালো হয় এবং সে মাটির কি কি বৈশিষ্ট্য রয়েছে। কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটিতে ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানে ধান ভালো হয়। প্রকারভেদে উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়। যেমন হচ্ছে নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা হয়। মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। এগুলা ছিল ধান চাষ উপযোগী মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো। এখানে আছে গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। দেখো এখানে হচ্ছে উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা হয়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ হয়। বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। তোমাদের এটা নবী থেকে আসতে পারে, বাংলাদেশের কোন জেলাগুলোতে গমের চাষ ভালো হয়, তাহলে উত্তর অঞ্চলের জেলাগুলোতে। এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরেও গমের আবাদ হয়। বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না, বিশেষ করে হাওর বাওর ও বিল অঞ্চলে গমের আবাদ করা যায় না। এটাও কিন্তু নবী থেকে আসতে পারে যে বাংলাদেশের কোন অঞ্চলে গমের চাষ হয় না, তাহলে কোথায় হয় না, হাওর বাওর ও বিল অঞ্চলে গমের আবাদ করা যায় না। এবং গম চাষের জন্য মাটির যে পিএইচ থাকা দরকার সেটা হচ্ছে 6 থেকে 7 থাকাটা ভালো। তারপর হচ্ছে পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। নদী বাহিত গভীর পলি মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতেও পাট ভালো জন্মে। এটা ছিল পাট চাষ উপযোগী মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলা। তারপরে রয়েছে ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী। এই জন্য ডাল চাষের জন্য তেমন কোনো পানি সেচের দরকার হয় না, কারণ ডাল কি করতে পারে না, অতিরিক্ত পানি সহ্য করতে হয় না।
ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। এটাও কিন্তু একটা নৈবেদিক আসতে পারে যে ডাল হচ্ছে নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী। যদি এরূপ আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দিবে। বিনা চাষে ফসল বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়। অর্থাৎ ডাল চাষের জন্য তেমন কোনো চাষ দিতে হয় না। ভেজা মাটিতে ডাল ছিটিয়ে দিলে সেখানে কিন্তু বীজ গজাবে। এ ছিল ডাল চাষ উপযোগী মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা। তারপরে আছে সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য। দেখো, গোল আলু চাষ উপযোগী মাটির যে বৈশিষ্ট্য সেখানে দেওয়া আছে যে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশি উপযোগী। আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঝুরঝুরে মাটি দরকার, এতে আলু বড় হওয়ার সুযোগ পায়। গোল আলুর মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা দরকার, মাটির পিএইচ থাকা দরকার কত 6 থেকে 7 এর মধ্যে ভালো হয়। এখানে আছে টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। যে কোনো প্রকার মাটিতে টমেটো চাষ করা যায়, তবে বেলে ও কংকরময় মাটিতে টমেটো চাষ করা যায় না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি টমেটো চাষের জন্য উপযোগী। বেলে মাটিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে টমেটো চাষ মোটামুটি করা যায়। আর টমেটো চাষের জন্য নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো, মানে পিএইচ এর মান যদি নিরপেক্ষ হয় 7 এর কাছাকাছি, তখন কিন্তু সে মাটিতে টমেটো চাষ করলে সেটা ভালো হবে। এই ছিল যে কোন ধরনের মাটিতে কোন ধরনের ফসল হয় সে বিষয়ে আলোচনা। এবার আমরা জানবো মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করা। এখানে বলা হয়েছে যে মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। কয়টি? 30টি অঞ্চল ভাগ করা হয়েছে, 30টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কিন্তু তোমাদের পরীক্ষা আসবে নৈবিত্তিক আকারে যে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে অ্যান্সার হবে কয়টি? 30টি। এই যে 30টি পরিবেশ অঞ্চল, এই 30টি পরিবেশ অঞ্চলকে আবার মাটির গঠন ও প্রকৃতি অনুসারে আবার কিভাবে 5টি ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কি কি আমরা একটু দেখে নেই। দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল, কাদা মাটি অঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও মধুপুর অঞ্চল, পাহাড়ি ও পাদভূমি অঞ্চল, উপকূলীয় অঞ্চল। এই যে 5টি 30টি যে পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছিল, সেই 30টি পরিবেশ অঞ্চলকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে কি অনুসারে? মাটির গঠন ও প্রকৃতি অনুসারে। তা আমরা এক এক করে এখন এই যে 5টি যে পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী সেই বিষয় সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল সম্পর্কে। দোআঁশ ও পলি মাটি অঞ্চল, দোআঁশ মাটি অঞ্চল দেখো, এই অঞ্চলের ভূমির মাটি দোআঁশ থেকে পলি দোআঁশ প্রকৃতির। উঁচু ভূমি থেকে মাঝারি নিচু ও নিচু ভূমি এই অঞ্চলের অন্তর্ভুক্ত। দোআঁশ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি হয় এবং পিএইচ এর মাত্রা কত? 5.2 থেকে 6.2 এর ভিতরে। এবং পলি দোআঁশ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের মাত্রা খুবই সামান্য থাকে এবং পিএইচ এর মান তখন থাকে 4.9 থেকে 6.1 এর ভিতর থাকে। এই যে দোআঁশ ও পলি দোআঁশ মাটি যে অঞ্চল, এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা যায়। এখানে দেওয়া আছে যে রবি মৌসুমে কি কি ফসল হয়? গম, মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, মরিচ, চীনা বাদাম এগুলিতে চাষ করা যায়। এবং খরিফ সিজন এবং খরিফ ফসল কি কি ধরনের ফসল চাষ করা যায় সেগুলো দেওয়া আছে। যেমন খরিফ ওয়ানে রূপা, আউশ, বোনা, আমন, পাট, সাদা, কাউন, বেগুন, তিল, মুগ, বোনা, আউশ, ভুট্টা, ধুইঞ্চা ইত্যাদি চাষ করা হয়ে থাকে। এবং খরিফ ফসলের ভিতরে রয়েছে রূপা, আমন, স্থানীয় উন্নত জাত ও উফশী। এবং আরো কিছু ফসল আছে যেগুলো সেচ দিয়ে চাষাবাদ করতে হয়। রবি সিজনের সেই সেচ নির্ভর ফসল হচ্ছে যেমন বোরো ধান, আখ,
এবং আলু একত্রে যদি চাষ করা হয়, আখ এবং মুগ, পেঁয়াজ, রসুন, গম, আলু এগুলো হচ্ছে রবি মৌসুমে চাষ করা হয়। তবে এগুলো চাষ করার ক্ষেত্রে সেচ দিতে হয়। খরিফ সিজনের ফসলগুলো দেওয়া আছে যে কি কি ফসল সেচ দিয়ে চাষাবাদ করতে হয়, খরিফ ফসলগুলো দেওয়া আছে। এবার আমরা যখন কাদামাটি ফসল মাটি অঞ্চল, কাদামাটি যে অঞ্চল রয়েছে সে মাটি মাঝারি উঁচু ও মাঝারি নিচু এলাকার মাটি কর্দম বিশিষ্ট হয়ে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে পলি কাদা বিশিষ্ট মাটিও লক্ষ্য করা যায়। এই মাটিতে মাঝারি মাত্রায় জৈব পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্ষেত্র বিশেষে উচ্চ মাত্রার জৈব পদার্থ আছে। পটাশজাত খনিজের মাত্রা মাঝারি থেকে। তো এই মাটিতে যে ফসলগুলা হয় সে ফসলগুলোর ভিতরে রয়েছে যে মাঝারি নিচু ও নিচু অঞ্চলের কাদামাটি বেশি দেখা যায়। কাদামাটিতে ধানের উৎপাদন ভালো হয়ে থাকে। নিম্নে বৃষ্টি নির্ভর যে ও শেষ নির্ভর ফসলের নাম উল্লেখ করা হলো। বৃষ্টি নির্ভর ও শেষ নির্ভর উভয় ক্ষেত্রে এই অঞ্চলের ফসল প্রধানত ধান, অর্থাৎ কাদামাটিতে ধান ফসল চাষ করার জন্য উপযোগী। রবি মৌসুমে সেচের ব্যবস্থা থাকলে কিছু পরিমাণ অন্যান্য ফসল জন্মানো যেতে পারে। তারপর রয়েছে বরেন্দ্র ও মধুপুর অঞ্চল, বলেছে গাজীপুর অঞ্চলের যে মাটি সে অঞ্চলের মাটির কথা এখানে বলা হয়েছে যে উঁচু এবং মাঝারি উঁচু ভূমি বরেন্দ্র অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। মধুপুর অঞ্চল সমতল ও উঁচু ভূমি বিশিষ্ট। এর মাটি হচ্ছে কি দোআঁশ মাটিতে নিম্নমাত্রায় জৈব পদার্থ ও পটাশজাত খনিজ পদার্থ রয়েছে। পিএইচ এর মান থাকে 5.5 থেকে কত 6.5। এবং চাষ উপযোগী যে ফসল রয়েছে সেই ফসলগুলো রবি মৌসুম ফসল হচ্ছে বোরো, আখ, আলু, তারপরে সরিষা, মসুর, ছোলা, বার্লি ও শীতকালীন সবজি চাষ করা হয়ে থাকে। এবং খরিফ মৌসুমে কি কি ফসল হয় তার তালিকা দেওয়া আছে, এবং খরিফ ফসলে যে ফসল হয় সেগুলোর তালিকা দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নেবে। তারপর হচ্ছে পাহাড়ি ও পাদভূমি অঞ্চল। এই অঞ্চলের 90% বেশি উঁচু ভূমি, অর্থাৎ পাহাড়ি এলাকা রয়েছে, সে 90% বেশি উঁচু ভূমি রয়েছে এখানে। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার ও আখাউড়ে এই যে অঞ্চল, এখানে মাটি হচ্ছে পাহাড়ি এবং পাদভূমি অঞ্চল নামে পরিচিত। এ মাটি দোআঁশ, জৈব পদার্থ ও পটাশজাত খনিজের মাত্রা সামান্য থাকে এবং পিএইচ এর মান থাকে কত 5 থেকে 5.7। তো পাহাড়ি এলাকার পাহাড়ি ও পাদুকা অঞ্চলে যে ফসলগুলো হয় সেই ফসলগুলোর মধ্যে রয়েছে রবি মৌসুমে হয় আখ, সরিষা, মসুর, ছোলা, গম ইত্যাদি। খরিফ ওয়ানে যে ফসলগুলো হয় বোনা আউশ, পাট, পোনা আমন। খরিফ ফসল রয়েছে রূপা আমন, এবং কিছু আছে সেচ দিয়ে অনেক ধরনের ফসল চাষ করা যায়, তার তালিকা এখানে দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে। তারপর আছে উপকূলীয় অঞ্চল। উপকূলীয় হচ্ছে সমুদ্রের কাছাকাছি যেসব জেলা রয়েছে সেগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চল। সেই উপকূলীয় জেলার সমুদ্রে রয়েছে যেমন সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, বরিশাল ও ভোলা সহ খুলনা। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা এই অঞ্চলের অন্তর্গত। এখানে মাঝারি উঁচু ভূমির আধিক্য বেশি। এই মাটি দোআঁশ ও বেলে ও পলি দোআঁশ প্রকৃতির। জৈব পদার্থ ও পটাশজাত খনিজের মাত্রা অল্প, এবং এই অঞ্চলে মাটির পিএইচ হচ্ছে কত 7 থেকে 8.5। আমরা যদি একটু খেয়াল করি যে আগের যে পিএইচ এর মান ছিল তা কিন্তু 7 এর নিচে ছিল, কিন্তু এখানে পিএইচ এর মান হচ্ছে 7 থেকে 8.5, অর্থাৎ এই মাটিতে লবণের পরিমাণটা একটু বেশি থাকে যার জন্য পিএইচ এর মান বেড়ে যায়। তো এখানে যে ফসলগুলো হয় সেই ফসলগুলোর মধ্যে দেওয়া হয়েছে রবি মৌসুম হয় গম, সরিষা, মুগ, মরিচ, পেঁয়াজ, রসুন, মূলা, বেগুন, সিম, টমেটো, চীনাবাদাম, ভুট্টা ইত্যাদি ফসল হয়। খরিফ ফসল হয় বোনা আউশ, রোপা আউশ, পাট, কাঁকড় ইত্যাদি। খরিফ ফসল ভিতরে রয়েছে রোপা আমন, স্থানীয় উন্নত ও অক্সিজাত উচ্চ ফলনশীল যেটা। আহ এবং শেষ এর উপর নির্ভর করে যেসব ফসল চাষাবাদ করা যায় তার ভিতরে রয়েছে বোরো, রবি মৌসুমে বোরো, টমেটো, আলু, সরিষা, তরমুজ, মুগ, মরিচ ইত্যাদি। খরিফ মনে হচ্ছে রূপা আউশ, খরিফ হচ্ছে কি রূপা আমন ধান। এই ফসলগুলা চাষ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে প্রথম অনলাইন ক্লাস ছিল নবম শ্রেণীর কৃষি শিক্ষা,
এই ক্লাস আজকে আমরা জানলাম যে আহ, কৃষি শিক্ষা কি এবং ফসল কি, উদ্যান ফসল কি, মাঠ ফসল কি, এবং হচ্ছে কৃষি প্রযুক্তির যে তোমাদের প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায় ছিল, সেই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন, অর্থাৎ কোন ধরনের মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থী, আহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।